সাল ১৬০৩। নদীর ঘোলা জল চিরে ধেয়ে আসছে মুঘলদের শত শত রণতরী। লক্ষ্য বাংলাকে চিরতরে দাসত্বের শৃঙ্খলে বাঁধা। কিন্তু তাদের পথে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন এক অকুতভয় সেনাপতি আর তাঁর দুর্ধর্ষ নৌবাহিনী। শুরু হতে যাচ্ছে ইতিহাসের সেই রক্তক্ষয়ী যুদ্ধ, যেখানে দিল্লির অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন এক বাঙালি বীর, যিনি বুক ফুলিয়ে বলতে পেরেছিলেন দিল্লীশ্বরবা জগদীশ্বরবা গৌড়েশ্বরবা, অর্থাৎ দিল্লির সম্রাট যদি জগতের ঈশ্বর হন, তবে আমি বাংলার ঈশ্বর। তিনি ১২ ভূঁইয়ার শ্রেষ্ঠ বীর যশোর রাজ প্রতাপাদিত্য। তার চোখে ছিল এক অখণ্ড স্বাধীন হিন্দু সাম্রাজ্যের স্বপ্ন। আর বর্তমান যুগের এক অদ্ভুত সমাপতন হলো আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন এই প্রতাপাদিত্যেরই সরাসরি বংশধর। কেন আমরা আমাদের এই মহানায়কদের কথা ভুলে যাচ্ছি? কমেন্টে আপনারা নিজেদের মতামত জানাবেন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। রায়গুণাকর ভরতচন্দ্র লিখেছিলেন, প্রতাপাদিত্য নাম মহারাজা বঙ্গজ কায়স্থ, নাহি মানে পাতসায় কেহ নাহি আটে তায়, ভয়ে যত ভূপতি দ্বারস্থ। আজ আমরা আলোচনা করব বাংলার শাসক চক্রবর্তী মহারাজা প্রতাপাদিত্য রায় সম্পর্কে, যিনি মুঘলদের 5টি প্রধান যুদ্ধে পরাজিত করেছিলেন। প্রথমে আমরা সেই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটটা বুঝে নিই। 1545 সালের 22শে মে শের শাহ সুরি তোপের গোলা বিস্ফোরণে মারা যান এবং তার পুত্র ইসলাম শাহ সিংহাসনে বসেন। এরপর হেমচন্দ্র বিক্রমাদিত্য দিল্লির মহারাজা হন। কিন্তু 1556 সালে পানিপথের যুদ্ধে হেমুজির চোখে তীর লাগায় তিনি পরাজিত হন এবং বৈরাম খানের সহযোগিতায় আকবর তাকে হত্যা করেন। এরপর দিল্লিতে আকবরের শাসন শুরু হয়। এই হেমচন্দ্র বিক্রমাদিত্যকে নিয়ে আমরা আগে ভিডিও করেছি এবং এর লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যাই হোক, এই ঘটনার পর শের শাহ সুরির বংশধর এবং আফগান বংশোদ্ভূত বহু লোক বিহার ও বাংলায় এসে বসবাস শুরু করেন। বাংলায় বসবাসকারী আফগানদের প্রধান ছিলেন দাউদ খান কররানী। তার প্রধান পরামর্শদাতা ছিলেন শ্রীহরি রায়, যিনি শুদ্ধ রায় নামেও পরিচিত ছিলেন। তার নিজস্ব অত্যন্ত সমৃদ্ধ গুপ্তচর তন্ত্র ছিল, যা তাকে অত্যন্ত প্রভাবশালী করে তোলে। দাউদ খান কররানীর সেনাপতি লোদি খান মুঘলদের সঙ্গে যোগসাজশ করে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তখন শুদ্ধ রায় লোদি খানকে ধরে ফেলেন এবং হত্যা করেন। এতে দাউদ খান অত্যন্ত সন্তুষ্ট হয়ে শুদ্ধ রায়কে বিক্রমাদিত্য উপাধি প্রদান করেন এবং বহু অঞ্চলের জমিদারি দেন। 1575 সালের 3রা মার্চ আকবর রাজা টোডরমল ও অন্যান্য সেনাপতিদের নেতৃত্বে বাংলায় আক্রমণ করেন এবং দাউদ খান কররানীকে পরাজিত করেন। এরপর শ্রীহরি সপরিবারে খুলনা জেলায় গিয়ে বসবাস শুরু করেন, যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। 1576 সালে দাউদ খান কররানীর মৃত্যুর পর শ্রীহরি নিজেকে মহারাজা হিসেবে ঘোষণা করেন। মহারাজা শ্রীহরি বিক্রমাদিত্যর ঘরে 1561 সালে প্রতাপাদিত্য বিক্রমাদিত্যর জন্ম হয়। জন্মের কয়েকদিন পরই তার মাতার মৃত্যু হয়। তিনি শৈশব থেকেই সংস্কৃত, বাংলা ও ফার্সি ভাষায় জ্ঞান অর্জন করেন এবং যৌবনে পৌঁছে ধনুর্বিদ্যা ও তলোয়ার চালনায় পারদর্শী হয়ে ওঠেন। তিনি শারীরিকভাবেও অত্যন্ত বলিষ্ঠ ছিলেন। তার 2 ঘনিষ্ঠ বন্ধু ছিলেন শঙ্কর চক্রবর্তী ও সূর্যকান্ত গুপ্ত। তার বিবাহ হয় জিতমিত্র গুহর কন্যা শরৎ কুমারীর সঙ্গে। রাজনৈতিক শিক্ষা গ্রহণের জন্য তিনি উত্তর ভারতে যান। সেখানে তিনি মহারানা প্রতাপ সম্পর্কে জানতে পারেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছায় চিত্তৌড়ে যান। সেখানে মুঘলদের হরেম প্রথা, রাজপুতানীদের অপমান, নারী, শিশু ও বৃদ্ধদের উপর অত্যাচার দেখে তার মনে মুঘলদের প্রতি গভীর ক্ষোভ জন্মায়। প্রতাপাদিত্য ছিলেন দেবী কালীর পরম ভক্ত। কথিত আছে, জঙ্গল ঘেরা এক জায়গায় তিনি অলৌকিক আলো দেখতে পান এবং সেখানে খনন করে একটা পাথরের দেবী মূর্তি উদ্ধার করেন। এই দেবী হলেন যশোরেশ্বরী, যার অর্থ যশোরের অধিষ্ঠাত্রী। যশোরের ধুমঘাটে তিনি দেবীর এক বিশাল মন্দির নির্মাণ করেন। যুদ্ধের আগে এই দেবীর আশীর্বাদই ছিল তার প্রধান শক্তি। প্রাচীনকালে যশোরের জলাভূমিকে বলা হতো যশোহর, যার অর্থ যশ হরণকারী। গৌড়ের নবাবী গৌরব যেন যশোহরে এসে লুপ্ত হয়েছিল যখন প্রতাপাদিত্যের পিতা বিক্রমাদিত্য শ্রীহরি পাঠান শাসকদের কাছ থেকে বিপুল সম্পদ সংগ্রহ করে দক্ষিণ বাংলায় যশোহর প্রতিষ্ঠা করেন। প্রতাপাদিত্য খুব ভালো করেই জানতেন যে মুঘলদের বিশাল স্থলবাহিনীকে হারাতে হলে জলপথে শক্তিশালী হতে হবে। তিনি তার বাহিনীকে 6 ভাগে বিভক্ত করেছিলেন।
পদাতিক, অশ্বারোহী, গোলন্দাজ, ধনুর্বর, হস্তি বাহিনী এবং নৌবাহিনী। পদাতিক বাহিনীতে ছিল দক্ষ ঢালি ও রায়বেশের যোদ্ধারা, যারা নিকট সংঘর্ষে ছিল অত্যন্ত পারদর্শী। এরা ঢাল, তলোয়ার, বল্লম ও দেশীয় অস্ত্রে সুসজ্জিত ছিল। শুধু তাই নয়, পার্বত্য অঞ্চল থেকে আগত বহু কুকি যোদ্ধাও তাঁর সেনায় যুক্ত ছিলেন। তাদের গেরিলা কৌশল ও দ্রুত আক্রমণ প্রত্যাহারের দক্ষতা প্রতাপাদিত্যের বাহিনীকে আরও গতিশীল করে তোলে। অশ্বারোহী বাহিনী ছিল প্রায় 10,000 সৈন্য নিয়ে গঠিত, যা সে যুগের বাংলার জন্য এক বিশাল শক্তি। দ্রুত আক্রমণ, সীমান্ত প্রতিরক্ষা ও শত্রুকে ছত্রভঙ্গ করার কাজে এই অশ্বারোহী বাহিনী বিশেষ ভূমিকা পালন করত। তার অধীনে ছিল প্রায় 1600 যুদ্ধহস্তি, যুদ্ধক্ষেত্রে যা ছিল এক ভয়ঙ্কর শক্তি। হাতি শুধু প্রতিরোধ ভাঙার কাজই করত না, শত্রু সেনার মনে আতঙ্ক সৃষ্টি করত। কামান বাহিনী ও ধনুর্বর বাহিনী শত্রুর দূরপাল্লার আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত থাকত। প্রতাপাদিত্যের একটা সুসংগঠিত গুপ্তচর বাহিনী ছিল, যারা শত্রুর গতিবিধি, রসদ সরবরাহ ও আভ্যন্তরীণ ষড়যন্ত্রের খবর নিয়মিত পৌঁছে দিত। এর ফলে তিনি আগাম প্রস্তুতি নিতে পারতেন। বিভিন্ন সম্প্রদায়, কায়স্থ, রাজপুত, আফগান, কুকি প্রভৃতিকে একত্রিত করে তিনি যে ঐক্যবদ্ধ সামরিক শক্তি গড়ে তুলেছিলেন, তা সেই সময় বাংলায় বিরল ছিল। স্থলসেনার পাশাপাশি তার নৌবাহিনীও ছিল অত্যন্ত শক্তিশালী। বাংলার নদী নির্ভর ভৌগোলিক অবস্থান তিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন। তার নৌবহরে শতাধিক যুদ্ধ জাহাজ ছিল, যেগুলি কামান ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত ছিল। তিনি সেই সময় সেরা নাবিক হিসেবে পরিচিত পর্তুগিজদের নিজের নৌবাহিনীতে নিয়োগ করেন। রড্রিগেজ ও কারভালর মতো দক্ষ নাবিকরা তাঁর রণতরী পরিচালনা করতেন। সে সময় বঙ্গোপসাগর উপকূলে পর্তুগিজ ও আরাকানি জলদস্যুরা নিয়মিত লুটতরাজ চালাত। প্রতাপাদিত্য তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। উপকূল ও মোহনা অঞ্চলে প্রতিরক্ষা ঘাঁটি স্থাপন করে তিনি বাণিজ্য পথ এবং জনপদকে সুরক্ষা দেন। ইতিহাসবিদ রাধা কুমুদ মুখোপাধ্যায় উল্লেখ করেছেন যে সাগরদ্বীপে প্রতাপাদিত্যের নৌঘাঁটি ছিল তৎকালীন বাংলার হিন্দু নৌশক্তির প্রধান কেন্দ্র। এই ঘাঁটি শুধু প্রতিরক্ষার জন্যই নয়, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত নিয়ন্ত্রণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আরাকান ও পর্তুগিজ জলদস্যুরা উপকূল থেকে মানুষ অপহরণ করে দাস হিসেবে বিক্রি করত। প্রতাপাদিত্য তার নৌবাহিনীর মাধ্যমে তাদের প্রতিহত করেন। তিনি মুঘল আধিপত্য অস্বীকার করে নিজ নামে মুদ্রা প্রচলন করেন ও নিজস্ব প্রতীক ব্যবহার করেন। এতে মুঘল সম্রাট ক্ষুব্ধ হন। সুবেদার ইসলাম খানের নেতৃত্বে বিশাল মুঘল বাহিনী তার বিরুদ্ধে প্রেরিত হয়। 1603 সালে আকবর আমেরের মানসিংহ কচ্ছওয়াহাকে 22 জন মুঘল উমরাও সহ প্রতাপাদিত্যের বিরুদ্ধে পাঠান। কালিন্দ্রী নদীর তীরে যুদ্ধ হয়। প্রতাপাদিত্যের সেনা মানসিংহকে কঠোরভাবে পরাজিত করে এবং 22 জনের মধ্যে 12 জন মুঘল সেনাপতি নিহত হন। এই যুদ্ধ কালিন্দি যুদ্ধ নামে পরিচিত। কিন্তু দুঃখের বিষয় এই যে নিজেরা এক উচ্চপদস্থ কর্মচারীর বিশ্বাসঘাতকতাতেই পরাজিত হতে হয় প্রতাপাদিত্যকে। ভবানন্দ মজুমদার ছিলেন মহারাজা প্রতাপাদিত্যের একজন উচ্চপদস্থ কর্মচারী বা রাজস্ব কর্মকর্তা। প্রতাপাদিত্যের বিশাল সাম্রাজ্যের অনেক গোপন খবর এবং সামরিক কৌশল তার নখদর্পণে ছিল। কিন্তু ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা বা কোনো কারণে প্রতাপাদিত্যের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। সুন্দরবনের গোলকধাঁধা এবং নদীমাতৃক বাংলার ভৌগোলিক পরিবেশের কারণে মুঘল সেনারা দিশেহারা হয়ে পড়েছিল। প্রতাপাদিত্যের দুর্ধর্ষ নৌবাহিনীর সামনে তারা তখন বারবার হার মানছিল। এই সংকটময় সময়ে ভবানন্দ মজুমদার মুঘলদের পক্ষ নেন। তিনি মান সিংহের বাহিনীকে সুন্দরবনের গোপন জলপথের হদিশ দেন এবং কিভাবে প্রতাপাদিত্যের দুর্গে অতর্কিতে হানা দেওয়া যায় তার নীল নকশা তৈরি করে দেন। এই বিশ্বাসঘাতকতার ফলে প্রতাপাদিত্য পরাজিত ও মুঘলদের হাতে বন্দী হন। তাকে এক খাঁচায় বন্দী করে দিল্লি নিয়ে যাওয়া হতে থাকে। বলা হয় বারাণসী পৌঁছালে তিনি আত্মহত্যা করেন। তার স্ত্রীও প্রাণত্যাগ করেন। মুঘল সেনাপতি মানসিংহ জানতেন প্রতাপাদিত্যের শক্তির উৎস হলো দেবী যশোরেশ্বরী। তাই তিনি ধুমঘাট থেকে সেই দেবী মূর্তিকে লুণ্ঠন করে নিয়ে যান রাজস্থানের জয়পুরে। আজও জয়পুরের বিখ্যাত আমের ফোর্টে সেই দেবী মূর্তি শিলাদেবী নামে পূজিত হচ্ছেন। হাজার হাজার পর্যটক আজও সেখানে ভিড় করেন, কিন্তু কজন জানেন যে এই দেবী মূর্তিটি আসলে বাংলার শ্রেষ্ঠ বীর প্রতাপাদিত্যের আরাধ্যা দেবী। প্রতাপাদিত্যের পতন কেবল একটা রাজ্যের পতন ছিল না, এটা ছিল বাঙালির বীরত্বের এক সোনালী অধ্যায়ের অবসান। বন্দি অবস্থায় বারাণসীতে নিয়ে যাওয়ার পথে তিনি আত্মহত্যা করেন বা প্রাণ হারান, কিন্তু তার রক্ত আজও মুছে যায়নি। বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের ধমনীতে প্রবাহিত সেই রক্তই প্রমাণ করে যে প্রতাপাদিত্য বাঙালির শৌর্যের এক অমর দলিল।
যখন আধুনিক বাঙালি আত্মপরিচয় সংকটে ভোগে তখন প্রতাপাদিত্যের এই বীরত্বগাথা আমাদের মনে করিয়ে দেয় আমরা সেই জাতির উত্তরসূরি যারা একদিন মুঘলদেরও পিছু হটতে বাধ্য করেছিল। বাংলার ইতিহাসের এই না বলা অধ্যায় নিয়ে আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। ইতিহাসের হিন্দু বীরত্বের আরও এমন রোমহর্ষক কাহিনী জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।